जगद्गुरुं पादपद्मे तय स्मृत्वा प्रणमामि मुहुर्मुहुः। গতদিনের ক্লাসে দুটি জায়গাতে আমি একবার শুনলাম, আমার কানে একটু বিচ্যুতি মনে হয়েছে, আপনারা হয়তো বুঝেছেন যে একটা হচ্ছে দশক আর শতক। বুঝতেই পারছেন, যখন নাকি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার নিয়ে বলছি, ওটা বিংশ শতক হবে আর কি, গত শতকে। আরেকটি জায়গাতে কোথায় যেন দেখলাম, সেটাও একটু 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 কানে লেগেছে, মনে পড়ছে না, সেটা যখন মনে পড়বে সে বলে দেব। হয়তো আপনারা ধরেই নিয়েছেন, তবু আমার তরফ থেকে ওইটা সংশোধন করে নেওয়াটা উচিত এবং ক্ষমা প্রার্থনা করা উচিত, করছি। আজকে আমি সেদিনই বলেছিলাম শেষ করার সময় যে ভূমিকা আর 5 মিনিট 10 মিনিট বাকি, কিন্তু আমি দেখলাম চিঠিটা শুরু করি। কেমন? যখন নাকি রেলেভেন্ট পার্ট আসবে তখন আমরা তেমনি তেমনি করে বলে যাব। আজকের চিঠি নিবেদিতা লিখছেন জোসেফিন ম্যাকলাউডকে, অন বোর্ড SS ডেল্টা। উনি ভারতবর্ষে ফিরছেন এবং এই তার শেষ সমুদ্র যাত্রা। তারিখ 27th of March 1911। জাহাজ চলছে। এখানে আমি চিঠির নির্বাচিত অংশ বলছি, একটু সামান্য, প্রায় পুরোটাই বলবো, একটু 2-4টে জায়গা সামান্য বাদ দিয়ে যাব। নিবেদিতা লিখছেন জোসেফিনকে, মাই ডিয়ার ইউম, ডু ইউ নো দিস মর্নিং when I came on deck, the island of Crete was 4 or 5 miles off from us with its wonderful long ranges of snow mountains. জানো তুমি যে আজকে ভোরবেলা যখন ডেকের ওপরে আসলাম তখন কি অপূর্ব সুন্দর দেখলাম যে ক্রিট দ্বীপটি 4 থেকে 5 মাইল দূরে রয়েছে। আমাদের জাহাজ চলছে ওই কোর্স থেকে 4 থেকে 5 মাইল দূরে। সেখানে তাদের সেই যে লম্বা টানা পর্বত শ্রেণী, তার ওপরে বরফ জমে আছে, লং রেঞ্জেস অফ স্নো মাউন্টেন্স। তারপরে লিখছেন সমুদ্রের জলের রং গাঢ় নীল এবং অসম্ভব পরিষ্কার, the dark blue sea, the mountains perfect, ওই অপূর্ব শৈলরাজি, বরফাচ্ছাদিত শৃঙ্গ সেগুলো, এবং এই সমুদ্রের জলের রং, and the flowers, the roses on the cliff of the island was all smiling. কি বলছেন যে মানে যে এখন ক্লিফ হচ্ছে একটি খাড়া পাড় যেটি সরাসরি সমুদ্রে নেমে গেছে, ঢালু হয়ে নয়, খাড়াভাবে। ক্লিফ একটা জিওগ্রাফিক্যাল শব্দ ভূগোলের, যেটা একটা খাড়া পাড় নেমে এসছে। বলছেন ওই পাড়ে সমস্ত গোলাপ ফুটে আছে, আলো করে আছে, বরফাচ্ছাদিত পর্বত শৃঙ্গ। এই যে কি অপূর্ব দৃশ্য! ক্রিট দ্বীপের আমরা গতদিন বলেছি যে ইস্ট ওয়েস্ট ট্রেন্ডিং, পূর্ব পশ্চিমে লম্বা, এবং ওটা প্রায় 200-250 কিলোমিটারের মতন, খুব বড় আইল্যান্ড, এবং এটাই হচ্ছে দ্য লার্জেস্ট আইল্যান্ড অফ গ্রিস। এবং ক্রিট নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছি, আজকে করব না।
তো এখানে বলছেন ওইটার ওপরে আবার বরফ রয়েছে পাহাড়ের ওপরে, অপূর্ব নীল সমুদ্র, এবং অপূর্ব সুন্দর ফুল ফুটে আছে আমাদের সামনে, যে দ্বীপের যেটা খাড়া ঢালু অংশটা, ঢালু নয় খাড়া অংশটিতে। এখন আপনারা একটু যদি দেখেন, ক্রিটিক্যালি নজর করেন, তাহলে পরে দেখবেন যে 4-5 মাইল দূর থেকে কি করে গোলাপ ফুটে আছে, আলো করে আছে দেখা যায় না। এটা হচ্ছে অনেকটা মিক্সচার অফ রোম্যান্টিসিজম অ্যান্ড দ্য ফ্যাক্টস। নিবেদিতা ওয়াজ ভেরি রোম্যান্টিক। তো কিন্তু একটা হয় যে আপনি বাইনোকুলার নিয়ে যদি দেখেন, তাহলে পরেও পুরোটা আসে না, তাহলেও অনেকটা স্পষ্ট যে হ্যাঁ ওগুলো ফুল ফুটে আছে। তো এই জিনিসটা আমরা যদি আজকে দ্বিতীয় চিঠিতে ঢুকতে পারি, তাহলে পরে ওখানটায় আবার নিবেদিতা একটু সতর্ক হয়ে আরেকজনকে লিখেছেন, তাতে এই জায়গাটাকে একটু সামলে নিয়েছেন। তারপরেই লিখছেন যে আমি না এবার যে কেবিনটা পেয়েছি চমৎকার সুন্দর, অসম্ভব বড়, প্রায় একটি বেডরুমের মতো, আর তার মধ্যে উইথ এ ওয়ান্ডারফুল রাইটিং ডেস্ক ইন ইট, লেখার একটা আছে ঘরের মধ্যে, একটা লেখার জন্য একটা টেবিল শুধু নয়, একটা ডেস্ক, তার সঙ্গে মানে তলায় কাগজপত্রও রাখা যায়। তাহলে পরে আমার কি কর্তব্য, নিবেদিতা এমনিতেই লেখিকা, সবসময়ই লেখেন, তার চিন্তাগুলোকে ভাষায় রেখে দেন। সো আই কিপ অন রাইটিং মোস্ট অফ দি ডে অ্যাজ ইফ আই ওয়ার অ্যাট হোম, যেন বাড়িতে আছি। এবং বেশিরভাগ সময়ই আমি চিঠি লেখালেখি করি। তারপরেই মজা করে বলছেন যে দ্য পাইলস অফ লেটার্স already accumulated make me scared. এত লিখেছি এবং এত চিঠি, ওগুলো আমাকে ভয় পাইয়ে দিচ্ছে। কেন? ফর দি কস্ট অফ দি স্ট্যাম্পস, এগুলোর তো আপনার পোস্ট করতে হবে এবং তার উপযুক্ত স্ট্যাম্প লাগাতে হবে, তো অনেক পয়সা। তারপরে বলছেন যে আই শেয়ার এ লিটল টেবিল অ্যাট দি ডাইনিং সেলুন, ফার্স্ট ক্লাসে ট্রাভেল করছেন। ডাইনিং সেলুনে আমি যে টেবিলে বসি সেটার মধ্যে আরও 3 জন বসেন। কে তারা? 2টি মেয়ে। বোঝাই যাচ্ছে বয়স দেননি, কিন্তু খুব একটা বয়স নয়, স্কুল ছাত্রী হবেন বা বড়জোর কলেজ ছাত্রী প্রথম দিকে। কল্ড চেম্বার্স, তাদের উপাধি হচ্ছে চেম্বার। অ্যান্ড দেয়ার এসকর্ট কাম গার্জিয়ান মিস্টার ফিটন। একা তো মেয়েদের ছেড়ে দেওয়া যায় না, তখনকার যুগ এটা, এই গত শতাব্দীর 1911। তো বলছেন যে দেয়ার এসকর্ট কাম গার্জিয়ান মিস্টার ফিটন, এ ওয়ান্ডারফুল ম্যান of 40, 40 বছরের মতো বয়স। But I am not going to tell you about the gentleman, but about the 2 girls. এই 2টি মেয়ের কথাই আমি বলবো, এবং তারা যা আমাকে বলছে শুনছি আর মোহিত হয়ে যাচ্ছে। They say that each year they come to this part of the world. কোন পার্ট? মেডিটেরানিয়ানের ইস্টে, গ্রিসের কাছে পিঠে, এবং তার যে অ্যাডজয়নিং ল্যান্ড এরিয়া হচ্ছে লেবানন, আপনার টার্কি, জর্ডান, এই সমস্তগুলো। এইটা খুবই ওল্ড, আমরা গতদিনে ক্লাসে আলোচনা করেছি যে এটা খুব ওল্ড সিভিলাইজেশনস, বিভিন্ন সভ্যতার উন্মেষ হয়েছে, এবং পরের পর এটা একটা melting pot of different cultures and ethnicities, religions. কিরকম সেটা আসবো পরে। কাজে এইখানে ওরা প্রতি বছর আসবেই এই মেয়েরা। আর কেন?
দে ক্যাম্প ফর 6 উইকস, 1.5 মাস ওরা ওখানে তাঁবু জীবন যাপন করেন। বলে কোথায় কোথায় করেন বলে বলছেন যে সামটাইমস ইটস ইন গ্রিস অ্যান্ড দি গ্রিক আইল্যান্ডস, কখনো কখনো গ্রিসে, এবং তার কোনো, গ্রিসটা একটা আগেই বলেছে অনেক দ্বীপপুঞ্জ রয়েছে, ক্রিট হচ্ছে তার সবচেয়ে বড় দ্বীপপুঞ্জ, দ্বীপ সরি, আর মোস্টলি ইট ইজ ইন সিরিয়া, বেশিরভাগই এটা সিরিয়াতে আমরা আসি, এবং বিভিন্ন জায়গায়। সামটাইমস ওয়ান্স উই হ্যাড বিন টু ইডম, ইডম নামে জায়গাতে, জর্ডান এবং কিছুটা লেবানন নয়, ইসরায়েলের একটু অংশ, আমি আসবো পরে। Once we have been to Edom, and this time we are going from Sinai to Petra. এবছর আমরা সিনাই মরুভূমি দিয়ে যাব পেট্রাও আবার জর্ডানে, আসবো আমরা পরে কেন যাচ্ছে। আর নিবেদিতা তো মুগ্ধ, উনি জানেন, এবং স্বামীজি যেরকম অসাধারণ ভাবে দক্ষ ছিলেন পৃথিবীর বিভিন্ন সভ্যতার সংমিশ্রণ এবং মানব জাতির ক্রমবিকাশ নিয়ে, তেমনি করে তার কন্যা শিষ্যা নিবেদিতাও অসম্ভব রকম কসমোপলিটান আউটলুক, যেখানে যা কিছু ভালো মন্দ পৃথিবীর বিভিন্ন নেশনস, কালচারস এবং বিভিন্ন জাতিগুলো, তারা সবসময় ওটা মানে হাঁ করে চেয়ে আছেন এবং রসটা টেনে নিচ্ছেন। তো কেন বলছেন যে সামটাইমস ইটস ইন গ্রিস অ্যান্ড গ্রিক আইল্যান্ডস। আমরা মোটামুটি এখানে আছেন কিনা আমি জানি না, যে গ্রিসে অনেকেই তো বেড়াতে যান যাদের সম্পন্ন একটু, তো গ্রিসের আমি কয়েকটা জায়গার নাম করছি যেটিগুলো অতি ইতিহাস বিখ্যাত, এখনো ট্যুরিস্টস তারা যান। প্রথমটি হচ্ছে আপনার দ্য টেম্পল অফ অ্যাপোলো এপিকিউরিয়াস, এইটা একটু নর্দার্ন গ্রিসে, 5th সেঞ্চুরি BC, মানে এটা মোটামুটি 400, আর এদিকে হচ্ছে 2000, হ্যাঁ, মানে আপনার 2500 বছরের মতো কাছে পিঠে পুরনো। এবং এইটি হচ্ছে ক্লাসিক্যাল অ্যান্টিকুইটি, গ্রিসের ইতিহাসের তার ক্রমবিকাশের কতগুলো 3টে প্রধান ভাগ। আর প্রথমটা হচ্ছে প্রাইমারি, তারপরে হচ্ছে এই ক্লাসিক্যাল অ্যান্টিকুইটি, তারপরে হচ্ছে হেলেনিস্টিক পিরিয়ড, আর সেটা পরে। তো এইখানকার এই একটি অ্যাপোলো টেম্পল, তারপরে হচ্ছে ডেলফি হচ্ছে আপনার সেন্ট্রাল গ্রিসের মোটামুটি মাঝখানে, এবং এনশিয়েন্ট গ্রিকস যারা, দে বিলিভ দ্যাট দিস ইজ দি ন্যাভেল অফ দি ওয়ার্ল্ড। তারা ভাবতো যে পৃথিবীর কেন্দ্রবিন্দু বা নাভি যেন ডেলফি শহরটি, খুব বড় নয়, ছোট শহর। আর এই ডেলফিতে আপনার বিখ্যাত ডেলফিয়ান ওরাকলস বা ভবিষ্যৎবাণী ডেলফির এটা ব্যাপার ছিল। কি সেটি ব্যাপার? প্রাচীন, এটারও বয়স হচ্ছে মোটামুটি 5th সেঞ্চুরি BC, মানে ওই 24 থেকে 2500, মানে 2500 বছর মোটামুটি পূর্বে। তারা এই ডেলফির যে স্যাংচুয়ারি বা এখানে যে গড, এখানে পূজিত হতো অ্যাপোলো এখানেও। আর আপনার সেখানে একজন, এগুলো কিছুটা লোকগাথা, কিছুটা ইতিহাস, এখন পুরাণ তো পুরাণ ইতিহাস মিশে গেছে। বর্তমান ভারতে খুব প্রকট দেখছেন যে পুরাণ ইতিহাস মিশ্রিত, পুরাণ লোকমুখে যেটা হয়ে আসছে।
আবার ইতিহাসের যদি ভাঙা যায় তাহলে দেখা যাবে যে ইতিহাস এরকমই আমরা শুনেছিলাম। একেবারে উড়িয়ে দেওয়া যায় না, কিছুটা হয়তো তার মধ্যে সত্যি ছিল, তারপরে মানুষ সর্বদাই কল্পনাপ্রবণ, সে কল্পনাতে সেটাকে আরও রং চড়িয়ে নিয়েছে। তো ইতিহাসের একটি অদ্ভুত আছে, ইতিহাস আমরা এমনটাই শুনেছিলাম, এটা হচ্ছে ভারতবর্ষের ইতিহাস ডেফিনিশন। কিন্তু আমরা যেগুলো রেকর্ডেড অ্যান্ড এস্টাবলিশড ফ্যাক্টস, এর বাইরে আমরা ইতিহাস বলে নেই না, গ্রহণ করি না। তো ডেলফির ওরাকলসটা হচ্ছে এই যে ওখানে মহিলা পুরোহিত, প্রিস্ট্রেস, হাই প্রিস্ট্রেস, তার নাম ছিল পিতিয়া। পিতিয়া, এই পিতিয়া সরাসরি দেবতার থেকে, আপনার অ্যাপোলোর থেকে কতগুলো বাণী শুনতেন। মানুষ সরাসরি মানে ডাইরেক্টলি শুনতেন না। ওই হাই প্রিস্টেস তিনি অনেকগুলো বাণী শুনতেন যে এই ঘটতে যাচ্ছে, এই হবে, এইভাবে করো ইত্যাদি, এবং তিনি বলতেন এটা তিনি ওই দেবতা অ্যাপোলোর থেকে শুনেছেন। এবং পরবর্তীকালে এই যে সিটিজেন্স এবং এরা যারা ছিল রোমান, তারা বা গ্রিক, তখনও ইয়ে হয়নি, পোলিসগুলি হয়নি, মানে তার সেগুলো রোমান পিরিয়ডে। তো এই ওরা শুনে ওরা বলতেন, এবং এই দিয়ে আপনার যুদ্ধ কখন করব, কোথায় আক্রমণ করব, সাম্রাজ্য বিজয় করব, হ্যাঁ, এইগুলো আপনার আলেকজান্ডার দি গ্রেট পর্যন্ত এই ডেলফি ওরাকলস ব্যাপারটি রয়েছে। তো এইখানে কি তারা এর দ্বারা গ্রিসের, প্রাচীন গ্রিসের যুদ্ধগুলো নির্ধারিত হতো যে এই সময়ে এই রাজ্য, এই শত্রু আক্রমণ করব। আলেকজান্ডার দি গ্রেট এর পিরিয়ডটা হচ্ছে, উনি চলে গেছেন 323 BC। তো যাই হোক, এখানে ওইটাকে বলতো, এবং সেই বুঝে এই গ্রিক ল, আইন তৈরি হতো, কোর্ট তৈরি হতো, সিভিক বডিগুলি কিভাবে ফাংশন করবে সেগুলো তৈরি হতো, এমনি সভ্য দেশ। কাজে দেখতে পাচ্ছেন যে ডেলফি অ্যান্ড দ্য ডেলফিয়ান ওরাকলস এগুলো খুব বিখ্যাত, এখনও দেখতে যান, এখনও বহু ট্যুরিস্ট যান। থার্ড হচ্ছে বিখ্যাত হচ্ছে অ্যাক্রোপোলিস অব আথেন্স। অ্যাথেন্স নগরীর কথা আপনারা সবাই আমরা শুনেছি, আমি নিজে দেখিনি। তো অ্যাথেন্সের অ্যাক্রোপলিস কাকে বলে? অ্যাক্রোপলিস হচ্ছে সমস্ত সিটি বা এই যে টাউন না, মেইনলি সিটি, ওরা সিটি স্টেট। গ্রিকে ছোট ছোট নগর কেন্দ্রিক রাজ্য হতো, সিটি স্টেটস। তো অ্যাক্রোপলিস হচ্ছে এর থেকে কিছুটা ওপরে একটি বিরাট স্যাংচুয়ারি এবং প্যালেস বানানো হতো, দেবতাদের মন্দির, এবং দেবতা এবং দেবী, অফকোর্স আথেনা দেবী। অ্যাথেন্সের দেবী হচ্ছেন আথেনা। তো অ্যাথেনার মন্দিরটি ওখানে ওপরে 150 মিটারের ওপরে এটার উচ্চতা, ওই অ্যাক্রোপলিস অব অ্যাথেন্স। এটা এখন অ্যাথেন্স নগরী বিরাট একটা, ওয়ান অফ দি ভেরি লার্জ সিটিজ অব টুডেজ গ্রিস। তো সেখানে বিখ্যাত কতগুলো যে পার্থেনন, এগুলো সব ভগ্নাবশেষ পড়ে আছে বা কিছুটা রক্ষিত আছে, খুব সুন্দরভাবে ওরা আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট রক্ষা করে। পার্থেননে হচ্ছে বিখ্যাত মার্বেল টেম্পল অব গডেস আথেনা। এর পরেরটা হচ্ছে আমরা সবাই শুনেছি এবং খুবই উৎসাহী, অলিম্পিয়া, আরেকটি বিখ্যাত জায়গা। অলিম্পিয়া একটি ছোট্ট শহর, এখনও খুব বড় নয়। এই অলিম্পিয়া থেকেই অলিম্পিক গেমসের উদ্ভাবন হয়, এবং শুনলে অবাক হবেন যে এটা
অ্যাকচুয়ালি প্রাইমর্ডিয়াল মানে প্রাথমিক যে গ্রিক সভ্যতার যে ইতিহাস সেই সময়কার 700 থেকে 800 6th to 7th সেঞ্চুরি BC, কত প্রাচীন। এবং ওরা 1000 বছর এই অলিম্পিক গেম ওরা চালু এভরি 4 ইয়ার্স, এখনও এভরি 4 ইয়ার্স, এবং এটা ছড়িয়ে গেছে 1000 বছর ওরা কন্টিনিউ করেন। এই অলিম্পিয়া গ্রাম, এই জায়গাটিও বিখ্যাত, ঐতিহাসিক। কেন যাবেন না ওরা, কেন যে বলছিলেন যে সামটাইমস ইট ইজ গ্রিস অ্যান্ড গ্রিক আইল্যান্ডস, এগুলি হচ্ছে কারণ। এই অলিম্পিয়া এসে বন্ধ করে দিলেন হচ্ছে আপনার পরবর্তী যে খ্রিস্টিয়ান হলেন, অ্যাকচুয়ালি যীশু খ্রিস্টের অন্তকালের 300 বছর বাদে তো খ্রিস্ট ধর্ম গ্রহণ করা হলো। মানে সম্রাট অগাস্টাইন, সেন্ট এম্পারার অগাস্টাইন বোধ হয়, অগাস্টাস, এম্পারার অগাস্টাস বোধ হয় কি মহারাজ, হ্যাঁ নাকি কনস্টান্স, হ্যাঁ তাহলে কনস্টান্টিনোপল যার নামে, আচ্ছা তাহলে কনস্ট্যান্টাইন, এম্পারারের নাম হচ্ছে কনস্ট্যান্টাইন, থ্যাংক ইউ। তিনি এটাকে বন্ধ করে দিলে, কেননা এগুলো খ্রিশ্চিয়ান এক্সিজেসিতে এগুলো মানায় না, ওটা বন্ধ। হ্যাঁ, উনি প্রথম খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন, এবং হ্যাঁ এম্পারার উনি প্রথম গ্রহণ করেন, এবং গ্রহণ করেই যা হয়, আমাদের একটা প্রবাদ আছে খুব, হিন্দু যদি মুসলমান হয় মুরগি খাবার জম হয়। মানে যদি ইমিডিয়েট যারা কনভার্ট, তারা ওই জিনিসটাকে যেন আরও আঁকড়ে ধরেন ওদের, মানে যারা অলরেডি ওই ধর্মে ভুক্ত তাদের থেকেও বেশি করে। তো কনস্ট্যান্টাইন এসে ওইটাকে করলেন। আচ্ছা, কনস্ট্যান্টাইনের আরেকটি আছে, এটি যখন আসবে তখন বলা যাবে। কনস্টান্টিনোপল শহরটি, যেটি এখন বর্তমানে ইস্তাম্বুল, স্বামীজি গেছেন, স্বামীজি কিন্তু গ্রিসে গেছেন, কেমন যাই হোক। এবার এই অলিম্পিয়া গেল, তারপরে আরেকটি জায়গা, সেটি হচ্ছে বিখ্যাত ইলিউসিস। স্বামীজি এখানে গিয়েছিলেন মাদাম এমা কালভের সঙ্গে আমন্ত্রণে, তখন তিনি গ্রিস সফর করছেন, ইজিপ্ট, গ্রিস এবং ওই ইস্ট ইউরোপ, আরও অন্যান্য দেশগুলো। ফ্রান্স থেকে ওরিয়েন্টাল এক্সপ্রেসে উঠেছিলেন এবং একদম ভিয়েনাতে নামলেন, তারপরে আবার ওই ওরিয়েন্টাল এক্সপ্রেসে এসে কনস্টান্টিনোপলে নামলেন। তখনকার দিনে এটা কনস্টান্টিনোপল। এই কনস্ট্যান্টাইন ওটাকে রোমান ক্যাপিটাল হিসেবে, রোমান এম্পায়ারের ক্যাপিটাল হিসেবে করেছিলেন। কোথায় এটা? অদ্ভুত, বসফোরাস স্ট্রেইট, মানে হচ্ছে আপনার তুরস্কের, বর্তমান তুরস্কের একেবারে কোণার দিকে, মেডিটেরানিয়ানে ডাইরেক্টলি নয়, একটা ছোট্ট সিতে গিয়ে তার পাশে একটা সিপোর্ট, ওটা করেছিলেন এই জন্য অনেকটা গার্ডও হয়, ডিফেন্সিভ টাইপ তখনকার দিনে যুদ্ধ তো কনস্ট্যান্ট চলছে। তো ওইটা কনস্ট্যান্টাইনই ওই কনস্টান্টিনোপল শহরটির পত্তন করেন। স্বামীজি যখন ওটা গেছেন তখনও ওটার নাম কনস্টান্টিনোপল, এবং কিন্তু বর্তমানে ওটা ইস্তাম্বুল। তো ইলিউসিসটা হচ্ছে, এটা বিখ্যাত হচ্ছে ইলিউজিজিয়ান মিস্ট্রিজ, মানে কতগুলো অদ্ভুত এসোটেরিক রাইটস এরা পালন করেন, মানে কতগুলো গুচ্ছ ধর্মীয় প্রথা ওদের রয়েছে। কি, এরা ওই হোমারের বিখ্যাত লেখক, তার যে লেখা একটা দীর্ঘ কবিতা আছে, তাতে আছে যে দেমেতার এবং আপনার পার্সিফোনি, তার মেয়ে দেমেতার এবং পার্সিফোনি, এই
ওই দেমেতার দেবী তার যে কন্যা তাকে অ্যাবডাক্ট করে নিয়ে যায়, মানে তাকে হরণ করে নিয়ে যান অন্ধকার জগতের দেবতা হেইডেস। তারপরে সে পাগলের মতন খুঁজছেন দেমেতার, আলটিমেটলি তিনি তাকে পেলেন এবং একটা শর্ত হলো যে হ্যাঁ একেবারে চিরকালের জন্য তোমার কাছে যাবে না, কিছু সময় বছরের প্রতি বছর কিছু সময় তোমার ওখানে যাবে এবং তারপরে আবার তাকে এই অন্ধকার যে আন্ডারওয়ার্ল্ড বলে ওরা, এখানে ফিরতে হবে। ডেমেটার অ্যান্ড পারসিফোনি, এ নিয়ে নাটক টাটকও আছে, অনেক নাটক হয়েছে। তো এই ইলিউশিয়ান মিস্ট্রিটা কি, এটা যে কি নোবডি নোজ। কেননা যারা এতে দীক্ষা নেবেন তারা একটি দীর্ঘ প্রসেশন অ্যাথেন্স থেকে 13 মাইল হেঁটে, পুরোহিতরা আছেন তারা আসবে ইলিউসিসে, এই ছোট্ট শহরটিতে, এবং প্রচুর এখানে এই স্যাংচুয়ারিতে প্রচুর মন্দির প্রাচীন রয়েছে। তাতে গ্রেট হল বলে একটা আছে, সেই জায়গাতে ওদের দীক্ষা দেওয়া হয়। তার আগে এরা ওই প্রসেশন করার আগে অনেক দিন উপবাস করেন এবং এখানে আসার পরে ওরা প্রথমে উপবাস ভঙ্গ করেন। এটুকু পর্যন্ত বের করেছে এরা কিকন বলে একরকম বেভারেজ, মানে বার্লি জল এবং একটু হার্বস, কোনো বিশেষ প্ল্যান্টস একটু দেয়া গুঁড়ো করে, আর একটু ওয়াইন, এটা ওরা বলে কিকন। এটা খেয়ে তারপরে দরজা বন্ধ হয়ে যেত এবং তাদের কতগুলো জিনিস দেখানো হতো, পবিত্র জিনিস। কি জিনিস নোবডি নোজ। এবং তারপরে তাদের কতগুলো রাইটস পারফর্ম করে দেখানো হতো, মানে কতগুলো পূজা পদ্ধতি আচার আচরণ করে দেখিয়ে দিত ওরা। তারপরে ওদের বিশেষ কিছু দেখানো হতো, শুধু না অনুভূতি করিয়ে দেওয়া হতো। হোয়াট ইজ দ্যাট নোবডি নোজ, গেস করে। তো এরা ইলিউশিয়ান মিস্ট্রি মোটামুটি হচ্ছে এই, ধরে নেয় যে এটা ইমমর্টালিটি, ফিয়ার অফ ডেথ নাকি চলে যায়, মৃত্যু বলে কিছু নেই। আর্লি গ্রিক্স যত আছেন, সোক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, এরা সবাই পুনর্জন্মবাদে মোটামুটি বিশ্বাসী। ইজিপশিয়ানস তারাও আফটার লাইফে বিশ্বাসী। এই যতগুলো এই এখানকার তারা এই ব্যাপারটিতে করে, তাহলে দেখুন এটাও ইম্পর্টেন্ট। তারপর আরেকটি হচ্ছে এই এখন স্বামীজির সঙ্গে যুক্তি। এই জন্য আমাকে বরাবর, এটা আপনাদের কীরকমভাবে লাগবে আমি জানি না, ঘটনাটি বলছি। এটা মাদাম এমা কালভে তার রেমিনিসেন্সেস অফ স্বামী বিবেকানন্দতে তার একটি বই আছে, অটোবায়োগ্রাফি। সেই বইটি ফরাসিতে লেখা, ইংরেজিতে অনুবাদ হয়েছে, অন্য ভাষায় অনুবাদ হয়েছে। তাতে লিখেছেন যে আমি অবাক হয়ে দেখতাম যে আমাদের দলে ছিলেন ওই পেরে হায়াসিন্থ। তখন তিনি আর পেরে হায়াসিন্থ নন, তিনি হচ্ছেন বিখ্যাত ক্যাথলিক ধর্মযাজক। ততদিনে তিনি মোসি এলয়জো হয়ে গেছেন, কেননা বিয়ে করেছেন। এখন ক্যাথলিক ধর্মে বিয়ে করার পরে তার আর সন্ন্যাস বা থাকে না, শুধু একটা জায়গায় থাকে। কিন্তু এত পণ্ডিত লোক যে পোপ বললেন যে আরে বাবা, তুমি অর্থোডক্স গ্রিকে জয়েন করো, ওদের ওই ক্যাথলিকদের একটি মাত্র সন্ন্যাসীদের বিয়ে করার অনুমতি আছে, তবু তোমাকে আমরা ছাড়বো না। কিন্তু আলটিমেটলি উনি করেননি। উনি এক আমেরিকান বস্টনিয়ান লেডিকে বিয়ে করেন এবং সংসারী হয়ে যান। অতি সজ্জন মানুষ, ভক্তি ভক্ত। এবং স্বামীজি তার পরিব্রাজকে দেখবেন খুব চমৎকার লেখা আছে যে খুব ভক্ত মানুষ, অদ্বৈতবাদে একটু ভয় খাওয়া আছে, অদ্বৈতবাদে একটু ভয় খাওয়া আছে, কাজেই ভক্তি ভক্ত এসব নিয়ে। তাতে তিনি এমা কালভে লিখছেন যে আমরা অবাক হয়ে দেখতাম যে যখন পেরে হায়াসিন, তখন তিনি মোসি এলয়জো, যখন নাকি অসাধারণ পণ্ডিত,
এবং ভিক্টর হুগো বলতেন নাকি যে আমি তিনজন যে শ্রেষ্ঠ ফরাসি লিখতে পারেন তার মধ্যে পেরে হায়াসিন্থ একজন, এত ভালো ফরাসি তার লেখা এবং বলা। তো উনি বলছেন যে, কোন জায়গায় বলছিলাম, হ্যাঁ, স্বামীজি বলে অবাক হয়ে দেখলাম যে পেরে হায়াসিন্থ একটা ডেট অফ কাউন্সিল ক্রিশ্চিয়ান ভুল করছেন, মনে করতে পারছেন, তৎক্ষণাৎ স্বামীজি বলে দিচ্ছেন। কোনো একটা জায়গাতে নিসিয়ান কাউন্সিলটাতে কি হয়েছিল একটু থতমত খাচ্ছেন, তৎক্ষণাৎ স্বামীজি সেটা বলে দিচ্ছেন। বলে আমরা অবাক হয়ে দেখতাম যে তিনি একজন বিখ্যাত খ্রিস্টতত্ত্বে পণ্ডিত এবং অত বড় সন্ন্যাসী, এবং তখন তিনি গার্হস্থ্য অবলম্বন করে, ঠিক আছে, কিন্তু কি স্বামীজি সেগুলো বলে দিচ্ছেন। আমার কাছে এটা মিস্ট্রি নয়, স্বামীজির অনেক কিছুই অদ্ভুত। এটা এমন অদ্ভুত যে এটাকে প্রডিজি বললেও আমাদের ব্যাখ্যা হয় না, ব্যাখ্যাতীত। ওই এই আপনার আমাদের সর্বোচ্চ যে তত্ত্ব সম্বন্ধে সর্বতত্ত্বাতীত তারে একটা গানে আছে বোধহয়, সর্বতত্ত্বাতীত তারে দেখি আপনি আপনারে, বোধহয় এরকম কিছু একটা আছে, আপনি ভালো বলতে পারবেন। তো ইনি যে কি জানতেন না, এ সমস্ত কিছু ডেফিনেশনের বাইরে এবং এক্সপ্লানেশনের বাইরে। তিনি বলছেন যে ইলিউজিনিয়ান কিভাবে প্রসেশনগুলো হতো সেগুলো এমা কালভে, জোসেফিন ম্যাকলাউড এবং তখন মসিয়ে জুলবোয়া নেই, আর বাকি ওদের দেখাচ্ছেন। এবং তারা কি সুরে প্রাচীন ওই ইলিউজিন বলে যে উনি লিখছেন, হি এক্সপ্লেইনড আস দ্য ইলিউজিনিয়ান মিস্ট্রিজ ইনটোনিং দ্য আর্লি প্রেয়ার্স অফ দি প্রিস্টস। দিস ইজ সিম্পলি, আমাদের বুদ্ধিতে এটা ব্যাখ্যা চলে না। স্বামীজি যেটা অ্যাকচুয়ালি এটা একেবারে এসোটেরিক, একদম গুচ্ছ, বাইরের কোনো লোক জানতে পারবে না, কিন্তু স্বামীজি ওদের লিড করেন ফ্রম টেম্পল টু টেম্পল, এবং এই গানগুলো করে গেয়ে শোনান এইভাবে পুরো কী হতো এই গ্রেট হলে ঢুকে। হ্যাঁ, আর বাকিটা লেখেননি, খুব ছোট্ট করে একটা প্যারাগ্রাফ আছে। এই যে এইটা আমি যখনই আপনাদেরও বললাম, এটা যখনই আপনার এমা কালভের স্মৃতিচারণ যদি পড়েন, এই জায়গাটায় আই এম রিয়েলি ব্যাফলড, এটা কি করে সম্ভব, এবং ওটা একেবারে সম্পূর্ণ এমন কিছু না। যাই হোক, ইলিউজিনিয়ান মিস্ট্রি সম্বন্ধে যেটুকু জানা যায় সেটা হচ্ছে এই যে মৃত্যুকে জয় করা যায় এবং মৃত্যু সম্বন্ধে কোনো প্রকার আশঙ্কা ভয় এটা কেটে যায় এই দীক্ষার পরে। কিন্তু কি তাদের দেখানো হয়, কি তাদের অনুভূতি হয়, এবং কি সিক্রেট অবজেক্টস, এসোটেরিক মানে গুচ্ছ, বলবে না বাইরে। এবং স্বামীজি জেনারেলি এনিথিং এসোটেরিক উনি খুব অপছন্দ করতেন। কিন্তু এইখানে দেখতে পাই স্বামীজি প্রিস্টরা কীভাবে গান গাইতেন, কোন স্তোত্র আবৃত্তি করতেন, সেগুলো সুরে গেয়ে শোনাচ্ছেন। যদি না এমা কালভে তার কল্পনা শক্তি বলে এগুলোকে ব্যাখ্যা করে থাকেন, আমরা সেটা ধরছি না, কারণ তার বিবরণে অনেকগুলোই আছে, আরও কিছু। তো যে কথা বলছিলাম এই ইলিউসিস, তো এতগুলো জিনিস গ্রিসের এবং গ্রিক আইল্যান্ডসগুলোর মধ্যে রয়েছে, কাজেই ন্যাচারালি সামটাইমস দে আর ইন গ্রিস, ওই মেয়ে দুটি, মোস্টলি ইন সিরিয়া। সিরিয়া একটা হচ্ছে অন্যতম প্রাচীন, বোধহয় ইট ইজ অনলি, এটার আগে আরেকটা সভ্যতাই এসছে, সেটা মেসোপটেমিয়ান বা সুমেরিয়ান, এই সামান্য আগে। তারপরেই নেক্সট এদের 10,650 ইয়ার্স BCE তাদের প্রথম, অবাক হয়ে যাবেন, রাউন্ড স্টোন স্ট্রাকচার্ড বিল্ডিংস, পৃথিবীতে সবচেয়ে রিপোর্টেড আর্কিওলজিক্যালি ডেট করেছে তারা
10,650 years BC, মানে 12,650 বছর আগে ওটা রাউন্ড। এটা হচ্ছে নাটুফিয়ান কালচার ওদের। নাটুফিয়ান এরাও সেমিটিক। পরবর্তী আমরা সেমিটিক বলতে বুঝি শুধু অ্যারাবস অ্যান্ড নো, দে আর অল সেমিটিক্স। আচ্ছা, এখানে অনেক ডিনোমিনেশনস অফ রিলিজিয়াস ডিনোমিনেশনস আছে, আমরা সব জানি না। আমরা শুধু ইসলাম নিয়ে জানি যে ওই শিয়া, সুন্নি এবং আরও কিছু খাজা ইসমাইলি ইত্যাদি ইত্যাদি কিছু আছে। যাই হোক, তো এইটা সিরিয়াতে হচ্ছে প্রাচীন, এবং এই নাটুফিয়ান কালচারের পরে এটা হচ্ছে নিওলিথিক প্রাচীনতম আবিষ্কার। এমনকি মেহেরগড়েও এখনো পর্যন্ত এইটা আবিষ্কৃত নয়। নয় যে মেহেরগড়ে নেই, কেননা এখনো পর্যন্ত খনন চলছে গ্যাপে। কিন্তু মেহেরগড় মানে ইন্ডিয়ান, এই মাদার অব ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, গতদিন যেটা বলেছি। তো এই ব্যাপার, কাজে এত প্রাচীন। তারপরে আসলো নিওলিথিক বি। এই নিওলিথিক বিতে বিউটিফুলি লাইমস্টোন ব্রিক্স দিয়ে এবং ক্লে মর্টার দিয়ে তারা রেক্ট্যাঙ্গুলার লিভিং হাউস মানে বড় বড় তৈরি করত, এবং স্টোর হাউস মানে তারা ততদিনে এগ্রিকালচার, রেগুলার এগ্রিকালচার হয়েছে। এমন নয় যে বুনো ওট বা বুনো বার্লি গুঁড়ো করে খাচ্ছে, তা নয়, তারা নিজেরা চাষ করছে, এগ্রিকালচার ডেভেলপ করে, ক্যাটল ব্রিডিং ডেভেলপ করেছে। আচ্ছা, তারা বিভিন্ন রকম পাত্র করেছে, এত প্রাচীন। তারপরে মোটামুটি এইখানে সিরিয়া নিয়ে বেশি তো বলার সময় নেই, এটা অত্যন্ত প্রাচীন জায়গা এবং অত্যন্ত প্রাচীন সভ্যতা। অনেক কিছু সভ্যতার অবশিষ্ট এখনো পড়ে আছে, আর্কিওলজিক্যাল সাইটস। তার মধ্যে একটা শুধু বলবো, তিনটে তো খুব ফেমাস। যাই হোক, টেম্পল অব জুপিটার, টেম্পল অব আরেকজন নামটা ভুলে যাচ্ছে, আরেক দেবতা। তাছাড়া তখনকার কিন্তু ইসলামের প্রশ্নই নেই, ইসলাম এসছে অনলি 7th সেঞ্চুরি। তো কত আগের কথা। দেবদেবীর তখন আছে, মোলক কিন্তু সর্বত্র মোলক। স্বামীজি কি সুন্দর ব্যাখ্যা করেছেন মোলক, এইটি প্রায় পৃথিবীর প্রতিটি সভ্যতায় আছে মোলক। আমাদের এখানেও হচ্ছে মালিক শব্দটা স্বামীজি পরিব্রাজকে আছে বলে মোলক আদি দেবতা। এদের সমস্ত ইরান থেকে আরম্ভ করে এই যত টার্কি, জর্ডান, সিরিয়া, লেবানন, এই সমস্ত জায়গাতে, ইসরায়েল প্রাচীন, তখন জুডিয়া আর কি, প্যালেস্টিন, এই সমস্ত সিনাই, এ সমস্ত ছিল আদি মোলক। তো বলছেন যে এর থেকেই এসছে। দেখো বাংলাতে এখনো মালিক বা মুলক এই দুটো শব্দ। বললাম তো স্বামীজি অসাধারণ সচেতন, এবং নিবেদিতা অনেকটা পিতার পেয়েছেন। তো যে কথা বলছিলাম যে এই একটা শুধু বলে নেব যে পামাইয়ার এই কিংডমস, এটাও একটা সিটি স্টেট ছিল। এখানে যে চিঠিটি আছে তার মধ্যে দুটি জায়গায় প্রিন্টিং মিস্টেক হোক, আমার মনে হচ্ছে নিবেদিতার হস্তাক্ষর ওখানে উদ্ধার করতে পারেননি। ওরা লিখেছে পালমিয়া, কিন্তু এটা পালমিয়া নয়, এটা হবে পামাইয়ার। আর এই পামাইয়ার সম্বন্ধে কিছু বলবো। এর অজস্র গৌরবোজ্জ্বল ইতিহাস আছে, যার ধ্বংসাবশেষ পড়ে রয়েছে, ইতিহাস বলছে। সেটা হচ্ছে পামাইয়ারের ব্যাপার হচ্ছে যে জেনোবিয়া নামে একজন রানী, এর কুইন, তিনি এম্পারার হলেন এবং অসাধারণ যোদ্ধাও ছিলেন। তিনি একের পর এক লেভান্টগুলোর দেশের পর দেশ জয় করে। লেভান্ট হচ্ছে
ইস্ট মেডিটেরানিয়ানের অ্যাডজয়নিং যে ইস্টার্ন যে ল্যান্ড এরিয়াগুলি, লেবানন, ইসরায়েল বর্তমান, হ্যাঁ, ইসরায়েল, লেবানন, প্যালেস্টিন, আপনার সিরিয়া, টার্কি এবং পার্টলি জর্ডান, এসবগুলো হচ্ছে লেভান্ট বলতো। লেভান্ট শব্দের অ্যাকচুয়ালি আদি অর্থ হচ্ছে যেখান থেকে সূর্য ওঠে। এখন মেডিটেরানিয়ান দিয়ে ভূমধ্যসাগর দিয়ে আসলে পরে ন্যাচারালি ওরা যখন পূর্ব দিকে আসছে, পূর্ব দিকে সূর্য ওঠে ওই দিক থেকেই। তখনও জাপান নিয়ে এরা এত সচেতন নয়, জাপান অনেক পরে। তো এই জন্য লেভান্ট শব্দটা, এই লেভান্ট শব্দ বাইবেলে একদম ভরে আছে। তো এই জায়গাতে জেনোবিয়া নামে একজন রানী এই পামাইয়ারের নিলেন, পামাইরা, PALMRYA, পামাইরাতে রাজত্ব করছিলেন। এবং তিনি ওই সময় শুধু যে ওখানে রাজত্ব করলেন তা নয়, তিনি মিশর আক্রমণ করলেন, জয় করলেন, ইজিপ্ট, মানে ফেরাওরা পর্যন্ত তার আর্মি নিয়ে পারলেন না। সিনাই আগেই দখল হয়ে গেছে, জুডিয়া দখল করেছেন, হ্যাঁ। আর যেহেতু তিনি ওখানে আছেন, উনি পামাইয়ার হচ্ছে বর্তমানে সিরিয়ার একেবারে নর্থ ইস্টে। এখন যদি সিরিয়ার নর্থ ইস্টে মানে টার্কির তলায়, আর জুডিয়া হচ্ছে অনেক সাউথে, লেবানন, জুডিয়া এগুলো অনেক সাউথে, মানে বিরাট রাজত্ব এবং এম্পায়ার করেছিল। যে সেই জন্য পামাইরা এম্পায়ার, তার এটা ছিল, উনি প্রথম দিকে রোমের, এটা হচ্ছে বাইজেন্টাইনের অঙ্গ আর কি, মানে রোমান্স, কিন্তু উনি ইন্ডিপেন্ডেন্স ডিক্লেয়ার করলেন। ব্যাস, রোম থেকে আক্রমণ হলো, কিন্তু ওকে হারাতে পারিনি। আলটিমেটলি যুদ্ধে রফা হলো না, ওটা একটা চুক্তি হলো যে ঠিক আছে আপনি এখানকার সাম্রাজ্য, কিন্তু রোমকে মান্যতা দেবেন। রোম হচ্ছে প্রধান, রোমের যে সম্রাট। এরা অনেক পরে আর কি। তো জেনোবিয়া একজন অদ্ভুত কালচার্ড লেডি। তার কোর্টে তিনি বিভিন্ন এথনিক এবং রিলিজিয়াস গ্রুপের বড় বড় ফিলসফার, ম্যাথমেটিশিয়ানস এবং এরা ছিলেন। যেমন নাকি নেবুজাদ নাজার, তারপর হামুরাবাই, তারপরে আরেকটি নাম আছে আশুরবানি পাল। এরা হচ্ছে সব মেসোপটেমিয়া, সুমেরিয়া, আসিরিয়ার বিখ্যাত সম্রাট বা রাজা। এদের অনেক কিছু করা আছে, বিশেষ করে আসুরবানি, এই আপনার হামুরাবাই হচ্ছেন তিনি কতগুলো লিগেল কোড, পৃথিবীর প্রথম লিগেল কোড উনিই তৈরি করেন। এরা কিন্তু কেউ মুসলিম নন, ইসলাম তখনও আসেইনি, সব কটা খ্রিস্টপূর্বের ইতিহাস। যাই হোক, জেনোবিয়া তার ছেলেকে করে আপনার সিংহাসনে বসিয়ে তিনি রাজত্ব করতেন। ছেলে খুব ছোট। আলটিমেটলি ওকে রোম সম্রাট পছন্দ করছিলেন না, আবার আক্রমণ করলেন, ফিয়ার্স ফাইটিং, আলটিমেটলি যুদ্ধে পরাজিত হলেন এবং তাকে বন্দি করে রোমে পাঠানো হয়। বোধহয় মিলানে তার একটা প্যালেস দেওয়া হয় এবং সেখানেই তার দেহান্ত হয়। এটার 2-3 রকম গল্প মানে প্রচলিত আছে ইতিহাস, কিন্তু মনে হচ্ছে এটাই ঠিক। অন্তত ওকে এত শ্রদ্ধা করত যে ওকে হত্যাও করেনি, করেনি। বন্দি মানে হচ্ছে জাস্ট হাউস অ্যারেস্টের মতো। ওকে সমস্ত ভালোভাবেই একটা প্রাসাদ দিয়েছে, থাকতে দিয়েছে। তার ছবি টবিও আছে, এবারে ওগুলো দেখতে যায় লোকে। কাজেই এই জেনোবিয়া একটা বিখ্যাত চরিত্র। এই অঞ্চলেরই অ্যাডজয়নিং অঞ্চলে কেন যাবে না? কাজেই ওরা বলেছে মোস্টলি ইন সিরিয়া, এই জন্য সিরিয়াতে যান। তারপরে তারা আরও বলেছেন, চিঠিতে আসছি, যে ওরা আরও বলল যে পৃথিবীতে সবচেয়ে ভালো ফুল ফোটে
মাউন্টেন অফ গাইলেড। গাইলেড পর্বতে সবচেয়ে ভালো, পৃথিবীতে যদি ফুল দেখতে চাও তাহলে পরে ওখানে। ওরা কাশ্মীর দেখেননি তো, কাশ্মীরের ফুল অসাধারণ। তো যাই হোক, আরও আছে কিছু ওপরে, আফগানিস্তানের কতগুলো জায়গা, বদকশান, এগুলো তো খুব সুন্দর ফুল হয়, ফুল ফোটে। তো বলছে যদি দেখতে হয় তাহলে মাউন্টেন অফ গাইলেড। কোথায় মাউন্টেন অফ গাইলেড? এটা হচ্ছে গালিলি, সি অফ গালিলির পাশে। সি অফ গালিলি, সেই যিশুর সময় ল্যান্ডলকড একটা সি। জর্ডন নদী যেখানে ওই মাউন্ট হেমরন থেকে উঠে এসে সি অফ গালিলিতে পড়ে আবার একটু পরিপুষ্ট হয়ে সে আলটিমেটলি ডেড সিতে গিয়ে মিশল। আগের দিন আপনাদের জর্ডন নদী নিয়ে অনেক কথা বলেছি, কেননা খুব পবিত্র নদী ওদের কাছে। হ্যাঁ, তো সেই মাউন্টেন গাইলেডের যে তোমরা যেতে পারো, আমরা গিয়েছি। আর বলল যে এখন বলল দেয়ার আর অন দ্য ফার সাইড অফ গালিলি, মানে গালিলির অনেকটা পূর্ব দিকে, এবং টু দি ইস্ট অফ দি জর্ডন রিভার, জর্ডন নদীর পূর্ব দিকে, দেয়ার আর 10 ওল্ড গ্রিক সিটিজ, ডেকাপোলিস, ডেকা 10, পলিস সিটি স্টেট। তৎকালীন যুগে পলিস হচ্ছে সিটি। এই 10টা প্রাচীন গ্রিক শহর আছে, অসাধারণ। তাদের এখনো পড়ে আছে স্থাপত্য, প্যালেস, টেম্পল কমপ্লেক্স, স্যাংচুয়ারি, এ সমস্ত পড়ে আছে। তো বলে এই 10টার মধ্যে সাম আর মোর বিউটিফুল ইভেন দ্যান বালবেক ইন লেবানন। এই বালবেক হচ্ছে লেবাননে আরেকটি বিখ্যাত মানে গ্রিকো রোমান সিভিলাইজেশনের আর্কিওলজিক্যাল সাইট। অসাধারণ উন্মেষ হয়েছিল, স্থাপত্যবিদ্যা অসাধারণ উন্মেষ হয়েছিল। বালবেকে এখনও পড়ে আছে লেবাননে। এটা আপনার অনেক কিছু, তার মধ্যে সবচেয়ে হচ্ছে ট্রিলিথিয়ন বলে পাথর কতগুলো। যেমন ইজিপ্টে, মিশরে যে পিরামিড তৈরি করা যেমন একটা মিস্ট্রি, যে ওই পাথরগুলো টেনে কিভাবে তুলতো। তার থেকে ঢের বড় পাথর, 800 থেকে 1000 টনের পাথর ওরা করে তুলে নিয়ে সেই ফাউন্ডেশনের ওপরে পরবর্তীকালের টেম্পলগুলো হয়েছে। এবং দিজ আর অল লাইমস্টোন স্ল্যাবস। একটা সবচেয়ে বড় স্ল্যাবটা ইউজ করেনি, ওটা খনিতে কেটে ওই অবস্থায় পলিশ করে রেখেছে। সেটাকে বলে যে দ্য স্টোন অফ এ প্রেগন্যান্ট ওম্যান। মানে ওটা একটা ফ্যান্সিফুল নাম দিয়েছে। বিশাল পাথরটা, ওটার ছবি যদি দেখেন, ওটা প্রায় 1500 টনের মতন ওজন। এই সব পাথর কি করে খাদান থেকে ওটা তো ওখানে ইনসিটু যেখানে ছিল ওখানেই আছে, কি করে ওখান থেকে এনে এখানে করেছে বোঝা যায় না। তারপরে বললেন যে কাজেই, এবং এটা গ্রিস বা গ্রিক আইল্যান্ডের যে কোনো জায়গার থেকে এই 10টা ডেকাপলিসের কোনো জায়গা আরও সুন্দর। ওখানে তোমরা যাও, আমরা ওখানে যাই। এবং এগুলো সবকটাই ম্যাপ খুলে দেখা গেল যে জর্ডন নদীর সবকটাই ইস্টে, 9টাই ইস্টে, একটা মাত্র ইসরায়েলে পড়েছে, মানে ওয়েস্ট অফ দ্য রিভার জর্ডন। জর্ডন নদীটা অনেকটা ইয়ে করে। আর ব্যাপারটা হচ্ছে কি, প্যালেস্টিনকে তো ওরা দখল করে রেখেছে। গাজা স্ট্রিপ ছাড়া বাকি যে লার্জার প্যালেস্টিনের টুকরোটা, যেটা অ্যাডজয়নিং ইয়োর সি অফ গালিলি, সেইটাকে তো ইসরায়েল সেই 50 না 60-এর দশক থেকে দখল করে রেখেছে, দেয়নি এখনো। আর গাজা স্ট্রিপের ওইটুকু জায়গাতে তো 70,000 মেরে দিয়েছে। এই যে রিসেন্ট যে কনফ্লিক্ট হলো মানে কি, এখনো তো চলছে। তো যাই হোক, এই জায়গাগুলো এত সুন্দর বলে আমি অবাক। নিবেদিতা লিখছেন, আমি হাঁ করে তাদের কথা শুনি আর আনন্দে ভেসে যায়। আই ড্রিঙ্ক ইন ইচ ওয়ার্ড দে লেট ফল ফ্রম দেয়ার লিপস অ্যান্ড আই এম সো প্লিজড
তারপরেই বলছেন যদি লেডি বেটি সামনের বছর ভারতবর্ষ ভ্রমণে আসেন তাহলে অন্তত 3টি মাস তিনি যেন আলাদা করে রাখেন, এবং যদি তিনি তার এইটা দেশে ফেরার আগে প্যালেস্টাইনে একটা ঘুরে যান অ্যাডজয়নিংয়ে, তাহলে পরে তার জন্য আমি এই খবরগুলো সংগ্রহ করছি। তারপরে মেয়ে দুটো তাকে আরও বলেছে, চেম্বার্স, ওই যে দুটি মেয়ের নাম দিয়েছে, দু বোন, যে যদি তারা চান তাহলে ভালো একজন এজেন্টের খবরও দিতে পারেন। তৎকালীন যুগেও এজেন্ট ছিল, এজেন্ট ছাড়া যাবে কি করে অত জায়গায়? আর তখন তো এত মোটর গাড়ি হয়েছে, কিন্তু এত তো নেই, প্রচুর উঠে চড়তে হয়। আচ্ছা, বলছেন আরও লেডি বেটিকে বলো যে অবশ্য যেন প্যালেস্টিনে এটা সামনের বছর করেন। সামনের বছর নিবেদিতা ছিলেন না, কিন্তু লেডি বেটি মেইডেন এটা আমি দেখেছি, ওদের চিঠিও পড়েছি, মানে ওর থেকে মিসেস লেগেট তিনি কিন্তু এসেছিলেন ভারতবর্ষে, শ্রী শ্রী মাকে দর্শন করা, বেলুর মঠ, হ্যাঁ, দক্ষিণেশ্বর, এগুলো সমস্ত দর্শন করেছেন। এবং মেয়ে জামাইকে নিয়ে, লেডি বেটি একটু পরে, মেয়ে জামাই মানে অ্যালবার্টা মন্টেগু আর জর্জ মন্টেগু, ওদের নিয়ে একটু আগে পেছনে আছে, কিন্তু শ্রী শ্রী মার যে ওকে যে কিভাবে আদর করছেন, চিবুকে হাত দিয়ে, হ্যাঁ, ঠোঁটে হাত ছোঁয়াচ্ছেন, অসাধারণ ওর চিঠিতে বর্ণনা আছে। যাই হোক, আমরা সরে যাচ্ছি। আজকে যদি একটা চিঠি না শেষ করতে পারি তাহলে আপনারা আর আমাকে এখানে বসতে দেবেন না। তো এখানে বলছেন যে এটা অবশ্য করবে, and I take a vicarious delight in Lady Betty's realizing all these in near future. উনি ধরেই নিয়েছেন নিবেদিতা যে সামনের বছর লেডি বেটি আসবেন, এবং ওরা আহ্লাদেই আমার আহ্লাদ। I take a vicarious delight in Lady Betty is realizing all these in near future. সামনের বছরই তো আসছে, আর এত সুন্দর সুন্দর সব জায়গায় যাবে। আর ওরা বলেছে যে প্যালেস্টিন ইজ নাও রিয়েলি স্পয়েলড। কেন? এত তীর্থযাত্রী যায় ডিউ টু ক্রাউডস অফ পিলগ্রিমস। ফর দ্যাট রিজন ইটস ফার মোর লাভলিয়ার ইস্ট অফ দ্য রিভার জর্ডন। কাজেই জর্ডন নদীর পূব দিকে এখন আপনারা ওদের বলবেন, যারা এই ট্যুরিস্ট, যারা একটু জানেন শোনেন, তারা সবাই জর্ডন নদীর পূব পাড়ে চলে যাবেন। ওখানকার জায়গা আরও দে আর লাভলিয়ার। তারপরেই বলছেন যে তোমার দেয়া হট ওয়াটার বটল এবং তোমার দেয়া কোট এবং স্কার্ট, এগুলো না থাকলে আমি কি করতাম? বিশেষ করে তোমার স্কার্টে আমি যখন তোমারই দেয়া লেস ব্লাউজ পরে ডিনারের জন্য সাজসজ্জা করি, তখন তো নিজেকে আমার মনে হয় আই এম নট অ্যাট অল লেস ড্রেসেড দ্যান এনি লেডি অন বোর্ড দি ভেসেল। ডিনারের সময় ওদের একটু বিশেষ পোশাক পরতে হয়, লাঞ্চে একটু কম করলেও হয়। তো তারপরে বলি, আর তোমার হট ওয়াটার বটল, ওটা ছাড়া আমি কি করে, এই ওখানে ঠান্ডা বেশ, ওই জায়গাটা দিয়ে যাচ্ছেন, আমি কি করে কাটাতাম? এটা চলতোই না। আর এই জার্নিতে, এই যে আমার এ পর্যন্ত এই সমুদ্র যাত্রায় তো আমার কমপ্লেন করার কিছু নেই, মানে অ্যাবাউট দ্য মল দ্য মেয়ার, মানে সি সিকনেস। ফরাসিতে নিবেদিতা দু একটা ফরাসি ইউজ করতেন, যে আমার এ নিয়ে কিচ্ছু বলার নেই, এই সি সিকনেস এখানে হয় না, রোলিং পিচিং খুব কম, জাহাজ খুব দোলে না। কাজেই কিন্তু আমার মনে হয় একটু যদি তোমার পক্ষে, তুমি তো প্রায়ই ভয়েস করো, মানে জোসেফিন ম্যাকলাউডকে লেখা, তুমি যদি তামার ইন্ডিয়ান নামে যে ড্রাগটা, মানে একটু হলুদ এবং আর কিছু কিছু হার্বস দিয়ে তৈরি, আর একটু টক দিয়ে, জানবেন যে সি সিকনেস হলে পরে সাইট্রাস বা লেবু জাতীয় কিছু খেলে পরে ওই গা গুলোনো বমি বমি ভাবটা কেটে যায়। তো এইটা তামার ইন্ডিয়ানটা লন্ডনে একটা হোলসেল ডিলার আছে, ওদের অর্ডার করলে পরেই তুমি ওটা কিছুটা কিনে রেখো। আর এবার আমাকে ছুটি দাও,
আমি বিদায় নিচ্ছি, কিন্তু সাবধান, আমি যে কোনো সন্দেহজনক চিঠি আমি যা তোমাকে লিখেছি পুড়িয়ে ফেলো। Goodbye, beloved. Be sure to burn every doubtful letter or all if you grow tired in sorting out. যদি তোমার এই চিঠিগুলি খুঁজে বের করতে কোনটা মানে আপনার আমাদের স্বার্থের পক্ষে ক্ষতি হবে, সেরকম খুঁজতে গিয়ে যদি টায়ার্ড হয়ে যাও, তাহলে পরে তুমি সবকটা পুড়িয়ে দাও। আমার এখন নার্ভাসনেসটা এত হয়েছে না, আমার মনে হয় আমি যা কিছু হয় লিখে দিয়েছি। মনে হয় এরকম কিছু লিখিনি, কিন্তু মনে হয় কি এমন কিছু লিখেছি, এমনকি তুমি পর্যন্ত আহত হয়েছ। যাই হোক, মনে হয় না আমি লিখেছি, তবু তুমি কিন্তু অবশ্য এগুলো পুড়িয়ে দাও। এবং তুমি একটা কথাই আমাকে লিখবে, ডান। তাহলেই আমি বুঝে নেব যে তুমি কাজটা করে রেখেছ। আচ্ছা, আশঙ্কার কারণ কি? দুটো। এক হচ্ছে, সে প্রথম কারণটা অত্যন্ত, নিবেদিতা মনে করতেন যে তাকে তখনও ব্রিটিশ সিক্রেট পুলিশ তাকে অ্যাক্টিভিটি নজরে রাখছে। এখন যেহেতু তিনি আমেরিকায় এবং ইউরোপে অতটা রাখছে না, কিন্তু নজর রাখছেন। কিন্তু তা নয়, তার থেকে অনেক বেশি ছিল ওলিয়া ওয়ানের যে উইল চ্যালেঞ্জ করে যে মামলা চলছে, তাতে নিবেদিতার বিরুদ্ধে কুৎসিততম অভিযোগ আনা হয়েছে যে ও অ্যাকচুয়ালি স্লো পয়জনিং করে একে দিয়ে ওর অপ্রকৃতস্থ অবস্থাতে উইলটি করিয়েছে, এবং তার দ্বারা নিবেদিতা স্কুলের জন্য এবং জগদীশচন্দ্র বসুর জন্য এবং বেলুর মঠের জন্য বিপুল সম্পত্তির টাকা, ও এটা ফলস উইল, এবং এই উইলটা ইনভ্যালিড। কেন না, ও ইনসেইন অবস্থায় উইল করলে উইল হয় না। এই জন্য নিবেদিতা এই সময় যেসব লিখেছেন, যেগুলো ওর কোনো চিঠি এখানে নেই, একাধটা এসছে, ভাগ্যিস ম্যাকলাউড সব চিঠি পড়াননি, তাই পাওয়া যাচ্ছে। আর ম্যাকলাউড উনি খুব ডেয়ার ডেভিল টাইপ, উনি চিঠি পড়াবার মানুষ নন। দরকার হয় গিয়ে আরেকটা ভালো পোশাক পরে গভর্নর বা রাজা বা প্রাইম মিনিস্টারের সঙ্গে দেখা করে গিয়ে ম্যানেজ করবেন। উনি চিঠি পড়াবার জন্য নন। এবং নিবেদিতা যে এটা করছেন, এটা উনি পছন্দ করেন না, এই যে ব্যাপারটি, মানে ভারতের সশস্ত্র স্বাধীনতা বিপ্লবে যোগ দেওয়া। কিন্তু আচ্ছা, করুক না, এরকম একটা ভাব ওর নিজের নয়। আর কিছু একটা বিপদ হলে যেমন বেলুর মঠকে বাঁচিয়েছেন, ওই রকম বাঁচিয়ে দিতেন। তো এইখানেই চিঠি শেষ করেছেন মার্গট বলে, কিন্তু একটা পোস্ট স্ক্রিপ্ট ছোট্ট আছে, বলে সাজেস্টেড রুট, বলে এই লেভান্ট বা নিয়ার ইস্ট এবং মিডল ইস্ট দেখার জন্য ভালো করে আমাদের একটা রুট আমাদের এই মেয়ে দুটো দিয়েছে। কি? ফ্রম অ্যালেপ্পো হচ্ছে আপনার মেডিটেরানিয়ান কোস্টে, সিরিয়ার শহর, এবং এটা কন্টিনিউয়াসলি ইনহ্যাবিটেড বিগত 5,000-6,000 বছর থেকে। আশ্চর্য, আক্রমণের পর আক্রমণ হয়েছে, চেঞ্জ হয়েছে, কিন্তু কন্টিনিউয়াসলি ইনহ্যাবিটেড দুটো প্রাচীন শহর হচ্ছে দামাস্কাস আর অ্যালেপ্পো। তা বলছে রুটটা হবে অ্যালেপ্পো টু, এইখানে প্রিন্টিং মিস্টেক হয়েছে, কোনো কারণে ভুল হয়েছে। চিঠি, আমার আজকে বইটা নেই, চিঠির মধ্যে দেখবেন যে অ্যালেপ্পো টু, ওখানে লিখেছে MNL, এরকম কোনো শব্দ হয় না, এবং ওরাই তাড়াতাড়ি কারেক্ট করেছেন পাশে মনরেভা বলে ওরা একটা লিখেছেন, কিন্তু দুটোর কোনোটাই হবে না। ম্যাপে আমার দেখা হয়েছে মনরেভা বলে কোনো জায়গা নেই, এটা হবে মসুল। নিবেদিতার হাতের লেখা তো আপনারা যারাই দেখেছেন একটু অনেকেই পরিচিত, ওটা ওই লিখেছিলেন, ওটা হবে মসুল, দ্য ফেমাস টাইগ্রিস নদীর ইস্টে
এই শহরটি অ্যাকচুয়ালি এখন ইস্ট ওয়েস্টে দুটোতেই এটা গড়ে উঠেছে, খুব প্রাচীন শহর। এ নিয়ে আজকে আর ডিটেলসে বলার সময় নেই। মসুল, এখানে ভুল লিখে ওটা হয়ে গেছে মনরেভ, নো, ইট উড বি নিনেভা, অ্যানাদার ফেমাস হিস্টোরিক্যাল আর্কিওলজিক্যালি ভেরি ফেমাস সাইট। আর দেন টু বাগদাদ, এটা সবাই জানেন, বাগদাদে বিখ্যাত জায়গা। হ্যাঁ, তারপরে বলছেন দেন ডাউন টু হিলেল। ম্যাপ দেখলে পরে দেখবেন একেবারে ঠিক, কিন্তু ভেরি অ্যাম্বিশাস প্রজেক্ট, মানে কয়েকশো কিলোমিটারের জার্নি থ্রু ডেজার্ট অ্যান্ড মাউন্টেনিয়াস টেরেন। আচ্ছা, ডাউন টু হিলেল, হিলেল মানে ব্যাবিলন। ব্যাবিলন ইজ অ্যানাদার প্লেস যেটা আপনার খুবই বিখ্যাত। তো ব্যাবিলন টু পামাইয়ার, ওই যে পামাইরা, সেই জেনোবিয়ার যে ঘটনাটি বললাম, বিখ্যাত জায়গা, বলে এই রুটটা খুব সুন্দর। বাট দ্য এন্টায়ার ট্রিপ হ্যাজ টু বি ডান বাই রাইডিং, উটের পিঠে। মানে কিছু মোটর গাড়ির সাহায্য আছে, কিন্তু উটের পিঠে মোটামুটি চলতে হবে। আর ওই টাইগ্রিস ইউফ্রেটিসে কিছুটা জায়গা নৌকো টৌকো পাবে, ইয়াচ বা নৌকো, এই। আর মোস্ট অফ দি প্যালেস্টিন ক্যান বি ডান বাই ড্রাইভিং। ওখানে মোটর গাড়ি আছে, ওটাতে তোমরা মোটামুটি গাড়িতে চড়েই ওটা দেখে নিও। আর আরেকটা কথা খবর দিয়েছেন, তৎকালীন যুগ তো 1911, এ মোটর কার রানস বিটুইন দামাস্কাস অ্যান্ড পামাইরা অ্যান্ড ব্যাক। তারপর বলছেন মার্চ এপ্রিল ইজ দ্য বেস্ট পিরিয়ড। মার্গট, একটি চিঠি অন্তত শেষ করা গেল। আপনাদের সবাইকে প্রণাম এবং পূজনীয় আমাদের পরম শ্রদ্ধেয় স্বামী সুমনাসানন্দজিকে প্রণাম।